বৈচিত্র্য বৈচিত্র্যের গল্পের আসরে আজ শোনাব আরবি ভাষায় প্রথম নোবেল বিজয়ী সাহিত্যিক নাগিব মাহফুজের একটি গল্প। গল্পটির শিরোনাম হাফ এ ডে, বাংলায় আধেক দিন। গল্পটি অনুবাদ করেছেন ফজল হাসান। আমি বাবার পাশাপাশি হেঁটে গিয়েছি এবং তার ডান হাত শক্ত করে ধরেছিলাম। তিনি যে দীর্ঘ পথ ধরে গিয়েছেন, আমি তার হাঁটার সঙ্গে তাল মিলিয়ে রীতিমতো দৌড়িয়েছি। আমার সমস্ত কাপড়চোপড় ছিল আনকোড়া, কালো জুতো, স্কুলের সবুজ পোশাক এবং ঝুঁটিওয়ালা লাল টুপি। নতুন পোশাকের জন্য আমার মনের ভেতর তুমুল আনন্দ লুটোপুটি খাচ্ছিল, তবে সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য ছিল না। এছাড়া সেদিন কোনো বিশেষ ভোজের আয়োজনও ছিল না, কিন্তু আমার প্রথম স্কুলে যাওয়ার দিন ছিল। আমার মা জানালার পাশে দাঁড়িয়ে আমাদের যাওয়া পর্যবেক্ষণ করেছিলেন। আমি মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়েছি এমন ভঙ্গিতে যেন আমার সাহায্যের প্রয়োজন। বাগান ঘেরা একটা পথ ধরে আমরা গিয়েছি, যার দুপাশে ছিল ফসলের বিস্তীর্ণ ক্ষেত, কণ্টকাকীর্ণ নাশপাতি, মেহেদি বৃক্ষ এবং গুটি কয়েক খেজুর গাছ। কেন স্কুল? আমি সরাসরি বাবাকে চ্যালেঞ্জ করেছি। আমি কখনোই এমন কিছু করিনি যার জন্য আপনি রাগ করতে পারেন। আমি তোমাকে শাস্তি দিচ্ছি না বলেই বাবা হেসেছেন। শাস্তি দেওয়ার জায়গা স্কুল নয়। স্কুল হচ্ছে এমন এক কারখানা যেখানে ছেলেদের পুরুষ হিসেবে গড়ে তোলে। তুমি কি তোমার বাবা এবং ভাইদের মতো হতে চাও না? আমি মোটেও সন্দেহমুক্ত হতে পারিনি। আমি বিশ্বাস করিনি জগৎ সংসারে এমন ভালো কিছু আছে যা আমাকে ঘরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ছিনিয়ে নেবে এবং রাস্তার শেষ প্রান্তে অবস্থিত উঁচু প্রাচীর ঘেরা দুর্গের ভেতর অত্যন্ত কঠোর এবং নির্মম পরিবেশে নিক্ষেপ করবে। আমরা যখন গেটের কাছে পৌঁছেছি, তখন অন্দরের বিশাল উঠোন দৃষ্টিগোচর হয়েছে। সেখানে ছেলেমেয়েরা গিজগিজ করছিল। বাবা বললেন, তুমি ভেতরে যাও এবং ওদের সঙ্গে পরিচিত হও। মুখে হাসি ফুটিয়ে রেখো এবং অন্যদের কাছে ভালো ছেলের উদাহরণ তৈরি করো। আমি দ্বিধান্বিত ছিলাম এবং বাবার হাত শক্তভাবে ধরে রেখেছি, কিন্তু একসময় তিনি আমাকে আলতো করে ঠেলে নিজের সঙ্গে বিচ্ছিন্ন করেন। বড়দের মতো হও, তিনি বলেছেন। আজ তুমি সত্যিকার জীবন শুরু করলে। যখন তোমার ফেরার সময় হবে, তখন তুমি আমাকে অপেক্ষারত দেখবে। আমি কয়েক কদম এগিয়ে গিয়ে থেমে যাই এবং পেছন ফিরে তাকাই, কিন্তু কোনো কিছুই দেখতে পাইনি। তারপর ছেলেমেয়েদের মুখগুলো আমার দৃষ্টির সীমানায় এসে জড়ো হয়। আমি ওদের একজনকেও চিনি না এবং ওদের মধ্যে একজনও আমাকে চেনে না। সেই সময় আমার মনে হয়েছে আমি একজন আগন্তুক যে কিনা পথ হারিয়েছে, কিন্তু সবার অনুসন্ধিৎসু দৃষ্টি আমার দিকে স্থির হয়েছিল। একসময় একটা ছেলে আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে, কে তোমাকে নিয়ে এসেছে? আমার বাবা, আমি ফিসফিসিয়ে বললাম। আমার বাবা মৃত, ছেলেটি খুব সাদামাটাভাবে বলল। আমি বুঝতে পারিনি তখন আমার কি কথা বলা উচিত ছিল। গেট বন্ধ এবং তীক্ষ্ণ কর্কশ আওয়াজ শোনা যাচ্ছিল। ছেলেমেয়েদের মধ্যে অনেকে কান্না শুরু করে। একসময় ঘণ্টা বাজে। একজন মহিলা বের হয়ে আসেন। কয়েকজন পুরুষ তাকে অনুসরণ করে। লোকগুলো আমাদের বাছাই করে এবং তারপর বিভিন্ন শ্রেণীতে ভাগ করা শুরু করে। বিশাল উঠোনের মাঝে জটিল নকশার মতো আমাদের সারিবদ্ধ করা হয়। উঠোনের 3 দিকে কয়েকতলা উঁচু ভবন এবং ভবনের প্রতিটি তলার দীর্ঘ বারান্দার কাঠের তৈরি ছাদ আমাদের দিকে তাকিয়েছিল। এটা তোমাদের নতুন বাড়ি, মহিলা বললেন। এখানেও বাবা এবং মা আছেন। জ্ঞান এবং ধর্ম বিষয়ে যা কিছু উপভোগ্য এবং লাভজনক, এখানে তার পুরোটাই রয়েছে। চোখের পানি মোছো এবং আনন্দচিত্তে জীবনের মুখোমুখি হও। আমরা সত্যের কাছে আত্মসমর্পণ করেছি এবং সে আত্মসমর্পণ আমাদের জন্য এক ধরনের তৃপ্তি এনে দিয়েছে। জীবিতরা অন্য জীবিতদের প্রতি আকৃষ্ট হয় এবং সেই মুহূর্ত থেকে ছেলেদের সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে উঠেছে। এছাড়া মেয়েদের সঙ্গেও আমার প্রীতির সম্পর্ক তৈরি হয়েছে, যেন আমি তার জন্যই অপেক্ষায় ছিলাম। তবে একসময় মনে হয়েছে আসলে সন্দেহ করার কোনো ভিত্তি নেই। আমি কখনোই ভাবিনি স্কুলে বিভিন্ন ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপস্থিতি রয়েছে। আমরা হরেক রকমের খেলা খেলেছি এবং ভাষার প্রতি আমাদের প্রাথমিক জ্ঞান দেয়া হয়েছে। আমরা ঘূর্ণায়মান একটা গ্লোব দেখেছি এবং বিভিন্ন মহাদেশ ও দেশের কথা জানতে পেরেছি। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা সম্পর্কে গল্প শুনিয়েছে
এবং ইহকাল ও পরকালের উপস্থিতির কথা বলেছে। এছাড়া সৃষ্টিকর্তার বাণী সম্পর্কে বিভিন্ন উদাহরণ দিয়েছে। আমরা মুখরোচক খাবার খেয়েছি এবং স্বল্প সময়ের জন্য দুপুরের ভাত ঘুম দিয়েছি। ঘুম থেকে জেগে আমরা পুনরায় বন্ধুত্ব ও প্রীতির বাঁধন শক্ত করেছি, খেলাধুলা করেছি এবং অনেক কিছু শিখেছি। আমাদের সম্মুখে বন্ধুত্বের পথ অবলীলায় উন্মোচিত হয়েছে, তবে আমরা যেভাবে ধারণা করেছিলাম সেভাবে মধুর এবং মেঘমুক্ত আকাশের মতো স্বচ্ছ হয়নি। হঠাৎ করে ধূলিময় বাতাস এবং অপ্রত্যাশিত দুর্ঘটনা এসে আমাদের সামনে উপস্থিত হয়েছে। সুতরাং আমরা ছিলাম সতর্ক, বৈরী পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত এবং অত্যন্ত ধৈর্যশীল। খেলাধুলা এবং হাসি তামাশা করার মতো পরিবেশ ছিল না। শত্রুতা কেবল দুঃখ, কষ্ট এবং ঘৃণা সৃষ্টি করতে পারে, কিংবা মারামারির পরিস্থিতি তৈরি করতে পারে। মাঝে মাঝে মহিলা হাসেন এবং কখনো কখনো তার বীভৎস রূপ নিয়ে বকাঝকা করেন। তিনি শারীরিক শাস্তির পন্থা সবচেয়ে বেশি অবলম্বন করেছেন। উপরন্তু একজনের মন পরিবর্তন করার সময় পেরিয়ে গেছে এবং শান্তিময় ঘরে ফেরার প্রশ্নই ওঠে না। প্রচেষ্টা, সংগ্রাম এবং অধ্যবসায় ছাড়া কোনো কিছু আমাদের সামনে উন্মোচিত নেই। দুশ্চিন্তা থাকা সত্ত্বেও যারা সুযোগে সদ্ব্যবহার করতে পারে তারাই কৃতকার্য এবং সুখী হয়। দিনান্তের সকল কাজের সমাপ্তি ঘোষণা করার জন্য একসময় ঘণ্টা বাজে। হৈ হুল্লোড় করে ছেলেমেয়েরা পুনরায় খুলে দেওয়া গেটের কাছে গিয়ে জড়ো হয়। আমি বন্ধুবান্ধবদের কাছ থেকে বিদায় নিয়ে গেটের বাইরে এসে দাঁড়াই। আশেপাশে খুঁজে দেখি কোথাও বাবার কোনো হদিশ নেই, অথচ তিনি কথা দিয়েছিলেন আমাকে নেয়ার জন্য থাকবেন। আমি একপাশে সরে গিয়ে অপেক্ষা করি। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার মনে হলো আমি একাই হেঁটে বাড়ি যাব। কয়েক কদম যাওয়ার পর মধ্যবয়সী একজন পথচারীকে দেখে তৎক্ষণাৎ বুঝতে পারি আমি তাকে চিনি। লোকটি আমার দিকে এগিয়ে আসে, তার মুখে হাসি। সে আমার সঙ্গে করমর্দন করে বলল, অনেকদিন আগে দেখা হয়েছিল, কেমন আছো? আমি মাথা দোলাই, তার কথার সঙ্গে সহমত পোষণ করে পাল্টা জিজ্ঞেস করি, আপনি কেমন আছেন? দেখতে তো পাচ্ছ খুব বেশি ভালো নেই। সমস্ত প্রশংসা পরাক্রমশালীর। লোকটি পুনরায় আমার সঙ্গে করমর্দন করে এবং তার পথে চলে যায়। আমি কয়েক পা এগিয়ে যাই, তারপর ভয় পেয়ে থেমে যাই। হায় খোদা, কোথায় বাগানের সঙ্গে রাস্তার রেখা? কোথায় হারিয়ে গেছে? কখন গাড়ি এসব দখল করে নিয়েছে এবং কখন জনমনীষীর ভিড় রাস্তায় এসে জমা হয়েছে? কেমন করে পাহাড়গুলো চারপাশ ঢেকে দিয়েছে এবং কোথায় গেছে জমি জমার সীমানার দাগ? উঁচু দালান সবকিছু দখল করে নিয়েছে। রাস্তায় অতিরিক্ত সংখ্যক ছেলেমেয়েদের চলাফেরা এবং বিরক্তিকর শব্দ বাতাসকে গ্রাস করে নিয়েছে। বিভিন্ন জায়গায় জাদুকররা তাদের সমস্ত কলাকৌশল দেখাচ্ছে এবং ঝুড়ি থেকে সাপ বের করে এনেছে। একদল যন্ত্রী বাদ্য বাজিয়ে সার্কাসের উদ্বোধন ঘোষণা করে। তাদের অগ্রভাগে হেঁটে যায় ক্লাউন এবং ভারোত্তোলনকারী লোকজন। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বহনকারী সারিবদ্ধ ট্রাক রাজকীয় ভঙ্গিতে রাস্তা অতিক্রম করে যায়। তীব্র চিৎকারের মতো অগ্নি নির্বাপক গাড়ি সাইরেন বাজিয়ে চলে যায় এবং এটা পরিষ্কার নয় যে এই ভিড় ঠেলে কেমন করে আগুনের কাছে গিয়ে গাড়ি পৌঁছবে। ট্যাক্সি চালকের সঙ্গে একজন যাত্রীর বচসা বাঁধে। তখন যাত্রীর স্ত্রী সাহায্যের জন্য লোকজনদের ডাকাডাকি করে, কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয়নি। হায় খোদা, আমি রীতিমতো হতবাক। আমার মাথা ঘুরতে থাকে। আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। কিভাবে সকাল থেকে সন্ধ্যা অবধি আধেক দিনের মধ্যে সবকিছু ঘটে গেল? বাড়ি পৌঁছে বাবাকে জিজ্ঞেস করে সব প্রশ্নের উত্তর জেনে নেব। কিন্তু আমার বাড়ি কোথায়? আমি শুধু উঁচু দালান বাড়ি এবং অসংখ্য মানুষের ভিড় দেখতে পাচ্ছি। আমি বাগান এবং আবু খোদার মাঝে সড়ক অতিক্রম করার জন্য ইতস্তত করি। বাড়ি পৌঁছতে গেলে অবশ্যই আমাকে আবু খোদা অতিক্রম করতে হবে, কিন্তু চলন্ত গাড়ির বহর আমাকে যেতে দিচ্ছে না। সম্মুখ গতিতে চলমান অগ্নি নির্বাপক গাড়ির সাইরেন আরও তীব্র জোরে বেজে চলেছে। আমি নিজেকে বললাম, অগ্নিকে ততটুকুই আনন্দ করতে দাও যতটুকু সে হজম করতে পারবে। আমার ভীষণ অস্বস্তি লাগছিল। আমি কখন রাস্তা পার হতে পারব? আমি সেখানে দীর্ঘ সময় দাঁড়িয়েছিলাম, যতক্ষণ না কোণার দিকের ধোপার দোকানের তরুণ কর্মচারী আমার কাছে আসে। সে তার হাত বাড়িয়ে দেয় এবং সাহসী গলায় বলে, দাদু, আপনাকে রাস্তা পার করিয়ে দিই।